He's hit the stumps. That's a classic dismissal for Mitchell Starc. Australia are through to the World Cup final on Sunday at the MCG against New Zealand. ভারতকে উড়িয়ে বিশ্বকাপের ইতিহাসে সপ্তমবারের মতো ফাইনাল অস্ট্রেলিয়া 95 রানে হেরে আসর থেকে বিদায় বর্তমান চ্যাম্পিয়নদের। ভারতের বিপক্ষে জয়ে সতীর্থদের প্রশংসায় মাইকেল ক্লার্ক, পেসারদের প্রত্যাশা মতো পারফর্ম করতে না পারায় হতাশ ধোনি। ভারতের হারে বাংলাদেশের ভক্তদের উল্লাস। এবং শুক্রবার এএফসি অনূর্ধ্ব-23 ফুটবলের বাছাই পর্বে সিরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। শক্তিতে পিছিয়ে থাকলেও জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চায় স্বাগতিকরা। দেখছিলেন খেলার সময় শিরোনাম। দেশ বিদেশের খেলাধুলার সব খবর নিয়ে সাজানো আমাদের এই নিয়মিত আয়োজন। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এছাড়া আমাদের ভার্চুয়াল স্টুডিওতে আছেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ। সজল, আপনাকে ধন্যবাদ। আজ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল হয়েছে এবং দারুণ একটি জয় কিন্তু ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। তো এই ম্যাচে নানা পরিসংখ্যান এবং বিভিন্ন বিষয় নিয়ে আমি আপনার সাথে যোগ দেব। আপনার যখনই পরিসংখ্যান জানার প্রয়োজন হবে আপনি আমার কাছে চলে আসতে পারেন রিচার্ড। অবশ্যই সাজিদ, আমার প্রচন্ড পরিমাণ কৌতূহল আছে আপনার মাধ্যমে কিছু পরিসংখ্যান দর্শকদেরকে জানিয়ে দেওয়ার। দর্শক, আমাদের আজকের আয়োজনে বিশ্বকাপের খুঁটিনাটি নানা বিষয়ে বিশ্লেষণ করতে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু। লিপু ভাই, আপনাকে আমাদের স্টুডিওতে আবারও স্বাগত। ধন্যবাদ। লিপু ভাই, জানেন আজকে একটা বিগ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বলা যায় যে বিশ্বকাপ শেষ হওয়ার আগের ম্যাচটি একেবারেই শেষ লগ্নে এসে আমরা উপস্থিত হয়েছি। তো সেই ম্যাচ নিয়ে আমরা আজকে আলোচনা করব। আলোচনার মাঝখানে আরো হয়তো অনেক কিছু উঠে আসবে, তবে তার আগে ম্যাচের প্রতিবেদনটা একটু দেখে আসি। নিশ্চয়ই। বিশ্বকাপের সপ্তমবারের মতো ফাইনালে উঠেছে টিম অস্ট্রেলিয়া। দ্বিতীয় সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে 95 রানের বিশাল ব্যবধানে হারিয়ে নিশ্চিত করে ফাইনাল অজিরা। 29 মার্চ মেলবোর্নে শিরোপার লড়াইয়ে ক্লার্কদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। সিডনিতে আগে ব্যাট করে স্টিভ স্মিথের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া 7 উইকেটে করে 328 রান। জবাবে 19 বল বাকি থাকতে 233 রানে গুটিয়ে যায় টিম ইন্ডিয়া। ম্যাচ সেরা হয়েছেন স্টিভ স্মিথ। এটা যে ইতিহাস গড়ার উৎসব, হয়তোবা বর্তমান চ্যাম্পিয়নদের অহংবোধ মাটিতে নামিয়ে আনার উচ্ছ্বাস, অথবা আবারও এক বিশ্বকাপ পর ফাইনালে খেলার স্বস্তিবোধ। যেভাবেই বলা হোক না কেন, হলুদ রঙের জোয়ারে ধুয়ে মুছে গেল নীল রঙের শতকোটি সমর্থকদের স্বপ্ন। এসসিজিতে হারের বিষে গাঢ় নীল হলো ধোনির ভারত, যেখানে একটাই সুর বাজছে, প্রস্তুত এমসিজি, প্রস্তুত ক্লার্ক বাহিনী। সপ্তম বিশ্বকাপ ফাইনালে ওঠার টিকিট যে এখন অজিদের হাতে, তাই তো এমন উল্লাস। এর আগের গল্পে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নামা অজিরা দলীয় 15 রানে হারায় ওপেনার ডেভিড ওয়ার্নারের উইকেট। এরপর দারুণ ব্যাটিং করে অ্যারন ফিঞ্চের সাথে শক্ত জুটি গড়েন স্টিভ স্মিথ। তবে দলীয় 197 রানে আবারও আঘাত হানেন যাদব। ভাঙেন ফিঞ্চ ও স্মিথের 182 রানের গুরুত্বপূর্ণ জুটি। পরে দারুণ ধৈর্য ধরে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন অজিদের বর্তমান সময়ের সম্ভাবনাময় ক্রিকেটার স্টিভ স্মিথ। তবে 105 রানে থামেন তিনি। এরপর গ্লেন ম্যাক্সওয়েলকেও ফিরতে হয় 23 রান করে। পরে টিকতে পারেননি অ্যারন ফিঞ্চও। ব্যক্তিগত 81 রানে তিনি আউট হয়ে গেলে ভেঙে পড়ে অজি মিডল অর্ডার। শেষ দিকে জনসনের 9 বলে ঝড়ো গতির 27 রানের সুবাদে বড় সংগ্রহ করে অস্ট্রেলিয়া। টার্গেটটা 329 রানের। এত বড় লক্ষ্য তাড়া করে বিশ্বকাপে জয়ের রেকর্ড নেই টিম ইন্ডিয়ার। তারপরও বিলিয়ন ভারতীয়দের স্বপ্ন দেখিয়ে ওপেনিং জুটিতে 76 রান যোগ করেন ভারতীয় ওপেনাররা। ধাওয়ান 45 রানে আউটের পরপরই শুরু হয় ভারতীয় ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিল। গ্যালারিতে উপস্থিত থাকা বান্ধবী আনুশকা শর্মার উৎসাহ কাজে লাগেনি কোহলির। এরপর রোহিত ও রায়নারা ব্যাট হাতে হতাশ করলেও হারের সংখ্যা জেঁকে বসে টিম ইন্ডিয়ার ড্রেসিং রুমে। তবে রাহানে ও ধোনির 70 রানের জুটি আসা জাগালো অজি বোলারদের কাছে টিকতে পারেননি 44 রান করা রাহানে। বাকি ভরসা ছিল অধিনায়ক ধোনির ওপর। একবার জীবনও পান মিস্টার কুল। একা হাতে লড়াই চালিয়ে যাওয়ার পর কিছু ইঙ্গিতও দিয়েছিলেন, কিন্তু ভাগ্যের কাছে অসহায়। ব্যক্তিগত 65 রানে আউট হলে হুড়মুড় করে ভাঙে ভারতীয়দের টেল এন্ডার ব্যাটিং লাইন আপ। ফকনার গতিতে দিশেহারা ভারত গুটিয়ে যায় 233 রানে। সজল মিত্র রিচার্ড, সময় সংবাদ। দর্শক, আপনারা জানেন যে আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু। তার সাথে চলে যাচ্ছে আজকের এই ম্যাচের খুঁটিনাটি বিশ্লেষণে। লিপু ভাই, আসলে ওভারঅল ম্যাচটা সম্পর্কে জানার আগে আমি প্রথমে জানতে চাইবো, আসলে যখন অস্ট্রেলিয়া ব্যাটিংটা শুরু করলো 15 রানেই একটা উইকেট চলে গিয়েছিল। হয়তো তখন আমরা ভিন্ন কিছুর ইঙ্গিত পেয়েছিলাম যে সেমিফাইনালে কখনোই অস্ট্রেলিয়া হারেনি, এরকম একটা রেকর্ড ছিল। পরবর্তীতে হয়তো বা সেটা আজকে ভাঙলেও ভাঙতে পারে।
কিন্তু তার পরপরই অস্ট্রেলিয়ার পেশাদারিত্বের পরিচয়, একটা দীর্ঘ জুটি 182 রানের। ওই জুটিটা নিয়ে কি বলবেন? ইনফ্যাক্ট এই কারণেই তো অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম সেরা দল এবং এই টুর্নামেন্টে তারা ফেভারিট ছিল। তাদের মানে স্পেসিফিক কয়েকজন ব্যাটসম্যানের দায়িত্ব অত্যন্ত সুনির্দিষ্ট, বোলারদের দায়িত্ব সুনির্দিষ্ট, তার মধ্যে উপরি কিছু দায়িত্ব যেমন আজকে করলো জনসন কিংবা ফকনার যে দায়িত্বটা করে শেষে, মানে কার কখন কি রোল সেই রোলটা কিন্তু তারা ডেলিভার করার চেষ্টা করে। হ্যাঁ, আজকে শুরুটা ভালো করেছিল ইন্ডিয়া, অ্যাট দ্য সেম টাইম স্মিথের উপস্থিতি এবং তার ধারাবাহিক যে তিনি সফলভাবে ব্যাটিং করছেন, সে একটা ইনফর্ম ব্যাটসম্যান যদি সজল কন্টিনিউ করে তার ফর্ম, এবং ব্যাটসম্যানও যদি স্মিথ হয় অন্যতম সেরা ব্যাটসম্যান, যে নাকি টোটাল ভারতীয় বোলিংকে নিয়ন্ত্রণ করেছে। এবং আপনি দেখেন যে প্রতিটা টিমকে অল আউট করা বোলিং অ্যাটাক নিয়ে আজকে কিন্তু ইন্ডিয়া অতটা কিছুই জ্বলতে পারেনি। একমাত্র উমেশ যাদব তিনি ট্রাই করেছেন, শর্ট পিচ বল করেছেন, উইকেট কেনার চেষ্টা করেছেন, কিছুটা সফল হয়েছেন, বাট মোহিত শর্মা কিংবা আজকে সামি ঠিক সেভাবে জ্বলতে পারেননি। তো যার ফলশ্রুতিতে ওই পেয়ারটাকে আর তারা ভাঙতে পারেনি। যদি ভাঙতে পারতো তাহলে কিন্তু আজকের ফলাফলটা হয়তো ভিন্ন হতে পারতো। তবে অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় যে একটা অন্যতম সেরা 100 আমরা এই টুর্নামেন্টে দেখলাম। স্মিথের ব্যাটিং যদি দেখি, আপনি দেখবেন মোস্ট অফ দ্য শট তিনি অল অ্যালং দ্য গ্রাউন্ড খেলেছেন। তিনি কোনো অযথা আকাশে কোনো শট কোনো অপরচুনিটি দেননি। ভারত যেমন তার ব্যাটিংয়ে বেশ কিছু চান্সেস এইজ দিয়েছে, স্মিথকে কিন্তু সেরকম ওটা কিছু করতে দেখিনি। বাট ফিঞ্চ ওয়াজ নেভার কমফোর্টেবল, আমার কাছে কখনোই খুব কমফোর্টেবল মনে হয়নি, খুব একটা অথরিটি নিয়ে খেলতে পারেনি, কিন্তু তিনি একটা পার্টনারশিপ বিল্ড করে দিয়ে গেছিলেন। না হলে হয়তো ভারত যেভাবে খেলায় ফেরত এসেছিল এই জুড়িটা ভাঙার পরে, সেটা যদি আরো আগে ভাঙতে পারতো তাহলে নিশ্চয়ই হয়তো 260-70-এর মধ্যে একটা রাখার চেষ্টা করতে পারতো অস্ট্রেলিয়ান দলকে। তো ক্রেডিট গোজ টু দিস পার্টনারশিপ অ্যান্ড স্পেশালি স্মিথ। এক্ষেত্রে আমরা দেখেছি যে এই ম্যাচে ভারতীয়রা কিন্তু দুজন স্পিনার নিয়ে খেলেছেন। একজন স্পেশালিস্ট স্পিনার আমরা রবিচরণ অশ্বিনকে দেখেছি, আরেকজন হচ্ছে রবীন্দ্র জাদেজা। তো আমরা যদি একটু তাদের স্পিন অ্যাটাকটার নিয়ে কথা বলতে চাই, তাহলে আপনি কি বলবেন যে স্পিন অ্যাটাকও কিন্তু আজকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ততটা জায়গা করতে পারেনি যতটা আসলে প্রত্যাশা ছিল? ইনফ্যাক্ট দুই দলেরই যদি দেখেন, এই কম্পারেটিভলি স্লো উইকেটে কিন্তু সিমাররাই কাজ করেছে। দুই দলের পক্ষেই তার সিম বোলাররাই কিন্তু উইকেট সংগ্রহের তালিকায় ছিল। এবং ওকে, অফ স্পিনার অশ্বিন যে কাজটা করেছে, তিনি ম্যাক্সওয়েলকে কিন্তু সরিয়ে দিয়েছিল, ওই একটা কিন্তু ভালো কাজ করেছে। হয়তো একটা মাত্র উইকেট, তার ইকোনমি রেট কিন্তু ভালো ছিল, আপনি এক্ষেত্রে তাকে খাটো করে দেখতে পারেন না। জাদেজা হয়তো সেরকম প্রভাব বিস্তার করতে পারেনি, বাট মাঝখানের যে সলিড পার্টনারশিপটা, সেটা যে কোনো একটা সীমা যদি ভাঙতে পারতো তাহলে হয়তো এই স্পিনাররা হয়তো আরেকটু অ্যাটাকিং রোলে আসতে পারত। লিউ ভাই, আমরা আপনার কাছে আবারও ফিরে আসবো। আমরা একটু সাজিদের কাছ থেকে আজকের ম্যাচের স্কোর কার্ডটা কিংবা অন্যান্য পরিসংখ্যানগুলো একটু জেনে আসি। ওকে সাজিদ, আজকের ম্যাচের স্কোর কার্ড সম্পর্কে আমাদের একটু জানাবেন কি? রিচার্ড, আপনাকে ধন্যবাদ। আজকে দারুণ একটি জয় পেয়েছে অস্ট্রেলিয়া, 95 রানের একটি বড় জয় পেয়েছে। যে জয় আসলে তাদের নিশ্চিত করেছে যে 1992 সালে যে আক্ষেপটি ছিল যে নিজেদের মাটিতে তারা ফাইনাল খেলতে পারেনি, সে আক্ষেপ ঘুচেছে যে তারা আসলে ফাইনালে উঠেছে। আর এই হারে কিন্তু ভারতের একটি রেকর্ড আসলে শেষ হয়ে গেছে, বা তারা কিন্তু বিশ্বকাপে টানা 11টি জয় পেয়েছিল। সো 11টি জয় পাওয়ার পর তাদের কিন্তু আসলে এই ওয়ার্ল্ড কাপে একটি ম্যাচ হেরেছে। তো এই ম্যাচে অনেক বেশ কিছু রেকর্ড হয়েছে, সেগুলো আপনাকে জানাবো। তার আগে আসলে জানাবো যে এই ম্যাচের স্কোর কার্ডটা আমরা যদি দর্শকদের একটু জানিয়ে দিতে চাই। আপনি দেখতে পাচ্ছেন যে সিডনির এই ম্যাচে কিন্তু টস জিতে প্রথমে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। শুরুতে কিন্তু একটু উইকেট হারে, তারপর আপনি দেখতে পাচ্ছেন যে টপ অর্ডারের দুজন ব্যাটসম্যান স্টিভেন স্মিথ এবং অ্যারন ফিঞ্চ দুর্দান্ত দুটি ইনিংস খেলেছেন। দেখতে পাচ্ছেন স্টিভেন স্মিথ 105 রান করেছেন 93 বলে, এবং এরপর 116 বলে 81 রান করেছেন অ্যারন ফিঞ্চ, এবং স্টিভেন স্মিথের এটি চতুর্থ 100, এবং শুধু তাই না, এটা তার কিন্তু ক্যারিয়ারেরও সর্বোচ্চ রানের ইনিংস। এরপর দেখছেন যে শেষের দিকে ওয়াটসন 30 বলে 28 রানের একটি ইনিংস খেলেছে। এবং যদি আপনাদেরকে ভারতের বোলারদের কথা জানাই, তাদের মধ্যে দেখতে পাচ্ছি আমরা উমেশ যাদব একটু এক্সপেন্সিভ ছিলেন, 72 রান দিয়েছেন, কিন্তু তারপর 4টি উইকেট তুলে নিয়েছেন। এরপর মোহিত শর্মা, তিনিও একটু এক্সপেন্সিভ, 75 রান দিয়ে 2টি উইকেট নিয়েছেন, এবং 1 উইকেট নিয়েছেন
পেয়েছেন কিন্তু আসলে মাত্র 42 রান দিয়ে রবিচন্দ্র অশ্বিন, 10 ওভারে 42 রান সিডনির উইকেটে, কিন্তু এটা দুর্দান্ত বলা যায়। এরপর আমরা দেখব যে ভারতের ইনিংসটা যদি আমরা দেখি যে টপ অর্ডার রীতিমতো আজকে কিন্তু ব্যর্থ হয়েছে, কারণ দেখতে পাচ্ছেন টপ স্কোরার কিন্তু মহেন্দ্র সিং ধোনি 65 বলে 65 রান করেছেন। এরপর 45 রান করেছেন শিখর ধাওয়ান 41 বলে 45 রান। একটা মজার তথ্য আপনাকে জানাবো যে আজ পর্যন্ত ধাওয়ান যতগুলো 50+ ইনিংস খেলেছেন সবগুলোতে কিন্তু ভারত জিতেছে। তো এখানে কিন্তু একটা কি টু সাকসেস যেটা বলে যে ধাওয়ানকে 50-এর নিচে আউট করেই কিন্তু আসলে তারা জয়ের দিকে অনেকটাই এগিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। এরপর দেখতে পাচ্ছেন আজিঙ্কা রাহানে 68 বলে একটি ভালো ইনিংস খেলেছেন 41 রানের। এরপর তাদের যদি বোলারদের পারফরমেন্সটা দেখে, ফকনার দুর্দান্ত বল করে, আমরা জানি আজকেও সেটা ধরে রেখেছেন। তিনি 59 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন। এরপর মিচেল স্টার্ক, আসলে তিনি টুর্নামেন্টের 1 নম্বর বলার বললেও ভুল হবে না, 28 রান দিয়ে 2টি উইকেট নিয়েছেন। এবং মিচেল জনসন, যার প্রশংসা আসলে করেছেন অধিনায়ক ক্লার্ক, তিনি নিয়েছেন 50 রানে 2 উইকেট। এরপর আপনাকে জানাবো যে রিচার্ড, অস্ট্রেলিয়া দলের ওয়াগন হিলটা যদি আপনাকে জানে যে তারা আসলে কোন অঞ্চলগুলোতে বেশি রান করেছে, আপনি দেখতে পাচ্ছেন যে ওয়াগন হিলে কিন্তু চারিদিকে, মাঠের চারিদিকে তারা রান পেয়েছে। তারা 33টি 4 মেরেছে এবং 8টি 6 মেরেছে। এবং আরেকটি মজার তথ্য জানাবো যে আজকে যে অস্ট্রেলিয়ার 9 জন ব্যাটসম্যান ব্যাট করতে নেমেছে বা ব্যাট করেছে, তাদের সবাই কিন্তু 4 মেরেছে এবং 6 মেরেছে মাত্র 2 জন ছাড়া, মাইকেল ক্লার্ক এবং ব্র্যাড হ্যাডিন ছাড়া কিন্তু অন্য সবাই 6 মেরেছে। তো তারা মোট 33টি 4 মেরেছে এবং 8টি 6 মেরেছে। আমরা দেখতে পাচ্ছি আসলে 328 যখন দলীয় স্কোর হয় তখন 4 এবং 6 সংখ্যাটা অনেক বেশি হবে, এটাই স্বাভাবিক। এবার আপনাকে দেখাবো ভারত দলের ওয়াগন হিলটা। ভারত দল 233 রান করেছে এবং দেখতে পাচ্ছেন যে ভারত 15টি 4 এবং 4টি 6 মেরেছে এবং তাদের কিন্তু ওয়াগন হিল দেখে বোঝা যায় যে তারা আসলে কতটা ভুগেছিল অজিদের পেসারদের বা অজিদের পেস বোলারদের সামনে। এবার রিচার্ড, আপনাকে জানাবো যে ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছিল। ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে আসলে এটার বলার অপেক্ষা রাখে না কে হয়েছিল, কেননা সেমিফাইনালের মতো বড় মঞ্চে কেউ যদি সেঞ্চুরি করে, তার দল যদি জিতে, তাহলে ম্যান অফ দ্য ম্যাচটা তারই প্রাপ্য হয়। আপনি দেখতে পাচ্ছেন স্টিভেন স্মিথ ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, এটি তার 4র্থ 100 এবং তিনি 93 বলে 105 রানের অসাধারণ একটি ইনিংস খেলেছেন। এবার আপনাকে দেখাবো স্টিভেন স্মিথের ওয়াগন হিলটা। স্টিভেন স্মিথ কিন্তু ভারতের বিপক্ষে পুরো সামারে, মানে অজি সামারে দুর্দান্ত খেলে আসছেন, প্রায় 5টি সেঞ্চুরি করেছেন এবং দেখতে পাচ্ছেন যে তিনি আজও কিন্তু 11টি 4 মেরেছেন এবং 2টি 6 মেরেছেন। তো রিচার্ড, আমার কাছে আপাতত এই ছিল দুই দলের পরিসংখ্যান এবং স্কোর কার্ড। সাজিদ, আপনার ঝুড়ি থেকে আপনি যে ধরনের পরিসংখ্যানগুলো আমাদের সামনে উপস্থাপন করলেন, আসলে আমার মনে হচ্ছে দর্শকরা তা দারুণভাবে উপভোগ করেছেন। আপনি থাকুন, আমরা অবশ্যই আরো তথ্য জানার জন্য আপনার কাছে ফিরে আসব। দর্শক, ভারতের বিপক্ষে দারুণ জয়ে সতীর্থদের, বিশেষ করে সেঞ্চুরিয়ান স্টিভ স্মিথ ও পেসার মিচেল জনসনকে প্রশংসায় ভাসালেন অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক। আর নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বে হারলেও ফাইনালের মঞ্চে কিউইরা ভিন্ন অস্ট্রেলিয়াকে পাবে বলে হুঙ্কার দিয়েছেন ক্লার্ক। অন্যদিকে অস্ট্রেলিয়াকে বাহবা দিলেও নিজ দলের পেসারদের পারফরমেন্সে সন্তুষ্ট না ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। প্রতিপক্ষ হিসেবে ভারত সবসময় কঠিন, তারপরও ছেলেরা আজ মাঠে দারুণ পারফর্ম করেছে। বিশেষ করে 3 নম্বর স্মিথ অসাধারণ খেলেছে। এছাড়া মিচেল জনসনের কথাও আলাদা করে বলতেই হয়। সে টুর্নামেন্টে দারুণ কিছু না করলেও তার পারফরমেন্সে আমি গর্বিত। আর স্কোর বোর্ডে বড় সংগ্রহের পর আমাদের বোলাররা যেভাবে খেলেছে তা সত্যি অসাধারণ, কারণ ভারতীয় ব্যাটসম্যানরা কতটা ভয়ঙ্কর তা সবারই জানা। Blokes will recover tonight. Blokes will recover when we land in Melbourne. It was a gettable score, but ফাইনালে যেতে না পারাটা হতাশার, কিন্তু করার কিছুই নেই, কারণ যে কোনো একটি দলই জয় পায়। আর অস্ট্রেলিয়া আজ দারুণ খেলেছে। যদিও খেলার এক সময় মনে হচ্ছিল তারা 350-এর বেশি স্কোর করবে, কিন্তু আমরা তাদের 328 রানেই আটকাতে পেরেছিলাম। তবে স্পিনারদের মতো আমাদের পেসাররা যদি নিয়ন্ত্রিত বোলিং করতে পারত, তাহলে আরো কম টার্গেট হতো আমাদের। the reason being, it's a big game. It's a semi-final. বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের বিতর্কের ছাপের কারণে সেমিফাইনালে এভাবে হেরেছে ভারত। খেলা দেখতে আসা ঢাকার সমর্থকদের এমনই মত। তারা মনে করেছেন সেমিফাইনালে বাংলাদেশ খেললে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াইটা আরো ভালো হতে পারত। সেই সঙ্গে ফাইনালে জমজমাট লড়াই হবে বলেও আশা করেন সমর্থকরা। ভারত অস্ট্রেলিয়ার ম্যাচটি বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে অনুষ্ঠিত হলেও বহুল আলোচিত এই ম্যাচ নিয়ে এদেশের সমর্থকদের আগ্রহের কমতি ছিল না। মাঠে বসে না পারলেও বড় পর্দার সামনে ঠিকই উপভোগ করেছেন বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ। তবে নিকটতীতেও যে ভারতের বিপুল সংখ্যক সমর্থক ছিল বাংলাদেশে, তাতে হঠাৎ এত টানাপোড়েন কেন? বেশিরভাগ সমর্থকই ছিল এদিন টিম অস্ট্রেলিয়ার পক্ষে। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ভারত ম্যাচের বিতর্কিত আম্পায়ারিং এর কষ্টটা এখনো ভুলতে পারছেন না টাইগার সমর্থকরা। আমাদের দেশই ওয়ার্ল্ড কাপ জেতার জন্য গুড এনাফ ছিল আর কি, কিন্তু আনফরচুনেটলি
কোয়ার্টার ফাইনাল ম্যাচে বাংলাদেশের এগেনস্টে আইসিসিরও একটা যে বৈরী আচরণ আমরা লক্ষ্য করেছি, তাতে ভারতের যে আচরণ তাদের প্রতি আমাদের একটা নেগেটিভ ইমপ্রেশন স্বাভাবিকভাবেই চলে আসছে। সব জল্পনা কল্পনার সমাপ্তি ঘটিয়ে শেষ হাসি হেসেছে অস্ট্রেলিয়াই। বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে আসর থেকে বিদায় করার ম্যাচে গলা ফাটিয়েছেন বাংলাদেশের সমর্থকরাও। বিজয় মিছিলও করেছেন অনেকে। তাদের কথায় ভারতের এমন হারে জয় হয়েছে ক্রিকেটের, তাই কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন লাল সবুজের সমর্থকরা। বাংলাদেশ আজকে যদি সেমিফাইনালে খেলতে পারতো, ইনশাআল্লাহ আমরা ফাইনালে খেলতে পারতাম এবং বিশ্বকাপ জয় করতে পারতাম। কিন্তু ইন্ডিয়া যেভাবে খেলছে মনে হয় কেনিয়া থেকে আরো দুর্বল দল। অনেক ভালো হতো এবং খুব ভালো ফাইট হতো। আর আজকের ম্যাচটা আসলে সত্যি বাংলাদেশেরই জিত হয়েছে। ইন্ডিয়া হেরেছে, বাংলাদেশের জিত হয়েছে। বিচার তো হয়ে গেছে অলরেডি, তারা চলে গেছে তো বিদায় নিয়ে। এশিয়ার কোনো দেশ না থাকলেও স্বাগতিক দেশ হিসেবে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া ফাইনালে খেলবে এবং খুব জমজমাট একটি লড়াই হবে, এমনই আশা বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের। টিএসসি চত্বর থেকে মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা আবারও আলোচনায় ফিরে যাচ্ছি। লিপু ভাই, আমরা আসলে ম্যাচ নিয়ে কথা বলছিলাম, তো ম্যাচ নিয়ে কথা বলার ফাঁকে একটু করে জেনে আসতে চাচ্ছিলাম বাংলাদেশের সমর্থকদের যে ধরনের প্রত্যাশা, এই ব্যাপারটিকে আপনি নিজে কিভাবে দেখছেন? দেখেন, জিনিসটা তো আবেগের। আমরা সবাই জানি যে আমাদের দলের বিরুদ্ধে বেশ কিছু সিদ্ধান্ত খুব বাজেভাবে সেদিন মাঠের আম্পায়াররা নিয়েছে। তো সেই আবেগ নিশ্চয়ই কাজ করবে, তো এটাই অস্বাভাবিক কিছু নয়। তবে আমার মনে হয় আমাদের দলকে পারফরমেন্সকে অ্যাসেস করার ব্যাপারে কিছু মন্তব্য আমি শুনলাম। সেই ব্যাপারে আমার মনে হয় যে আমাদের প্রত্যেকেরই বোঝা উচিত যে আমাদের দলের আরও ভালো করার জন্য আরও বেশ কিছু কঠোর পরিশ্রম করতে হবে। 5টা যদি টুর্নামেন্ট হয়, 5টা টুর্নামেন্টে কিন্তু আমরা সেমিফাইনালে যাওয়ার মতো এখনো শক্তি সামর্থ্য সেভাবে অর্জন করিনি। 1 বছর আগে আমরা ঠিক বেশ কিছু সংকটে ছিলাম, তো আমাদেরকে আরো ইমপ্রুভ করার মতো সুযোগ খেলোয়াড়দের দিতে হবে। দর্শকদের মনে রাখতে হবে, এত বেশি উচ্ছ্বাস থাকলে কিন্তু পরবর্তী যে কোনো সময় ঘরোয়া সিরিজে তারা হয়তো মনক্ষুণ্ণ হতে পারেন। তো কাজে আমাদেরকে এগোতে হবে, সময়ের সঙ্গে সঙ্গে যত দ্রুত সম্ভব এগোনো যায় সেই চেষ্টা করতে হবে। আর আরেকটা বিষয়, আমরা একটু আবার ম্যাচে ফিরে যাচ্ছি। ভারতের ব্যাটিংটা নিয়ে আমরা বিরতিতে যাওয়ার আগে অস্ট্রেলিয়ার ব্যাটিং সম্পর্কে কথা বলছিলাম। ভারতের ব্যাটিংটা আসলে আপনার কাছে কেমন মনে হয়েছে, যে কোন জায়গাটাকে টার্নিং পয়েন্ট ধরলে পরে বোঝা যাবে যে আসলে ম্যাচ থেকে ভারত ছিটকে গেছে? বেশ কয়েকটা টার্নিং পয়েন্ট আছে, তার মধ্যে আমি মনে করব ভারত কিন্তু স্টার্টটা ভালো করেছিল। 12 ওভারে প্রায় 75 রান, প্রায় 6.5 তারা করতে গিয়ে 6, আমার মনে হয় খুবই ডিসেন্ট স্টার্ট। বাট যে কোনো একজনের, যেটা শেখর ধাওয়ানের কথা বললো, যে কোনো একজনের ওখান থেকে ক্যারি করা উচিত ছিল, যেটা ফিঞ্চ করেছিল। তো ওইখানে একটা ভারত একটা মার খেয়েছে। অ্যান্ড সেকেন্ড সবচেয়ে বড় যেটা ধাক্কাটা খেয়েছে সেটা হচ্ছে বিরাট কোহলির আউটটা। বিরাট কোহলি এমন একজন খেলোয়াড় যে নাকি ঠিক স্মিথের মতো একইভাবে অস্ট্রেলিয়ান বোলারদের উপর একটা নিয়ন্ত্রণ নিতে পারতেন, আস্কিং রেটটাকে ঠিক রাখতে পারতেন। তার স্ট্রাইক রেট যথেষ্ট ভালো এবং তার উইকেটে তার প্রেজেন্স ডেফিনেটলি ড্রেসিং রুমের মনোবলকে চাঙ্গা রাখতো। তার খুব দ্রুত প্রত্যাবর্তন, শুধু প্রত্যাবর্তন না, প্রত্যাবর্তনের আগে তিনি 13 বলে 1 রান, এটা আরো একটা প্যানিকি সিচুয়েশন করে দিয়েছে। বিরাট কোহলি এখান থেকে রান করতে পারছে না, তো পরের ব্যাটসম্যানরা স্বাভাবিকভাবে একটু প্যানিক হয় এবং সেটা কিছুটা উৎফুল্লর ব্যাপারও ছিল অস্ট্রেলিয়ান বোলারদের কাছে। এটা আমি মনে করি ওয়ান অফ দ্য মেজর টার্নিং পয়েন্ট। অ্যান্ড সেকেন্ডে একটা রাহানে যেভাবে খেলছিল, ব্যাটিং উইকেটে থেকে ভালো করলেও দ্যাট ওয়াজ নট এনাফ। সেখানে 10 রান 12 রানের কিছু ওভার তাদের আসা উচিত ছিল। সেটা না হওয়ার কারণে বেশ একটা লম্বা সময় ভারত উইকেটে ছিল ঠিকই, কিন্তু তারা ম্যাচ থেকে ক্রমান্বয়ে পিছিয়ে চলে গেছে। অ্যান্ড লাস্ট যে জুটিটা ছিল সুরেশ রায়না অ্যান্ড মহেন্দ্র সিং ধোনি, তাদের উপরে শেষ হোপটা ছিল। সেখান থেকে যখন সুরেশ রায়না আউট হয়ে গেল এবং সুরেশ রায়নাকে খুব ট্র্যাপ করে আউট করা হলো, আপনি দেখবেন যে ওয়াগন হুইলটা দেখানো হলো, মানে ভারতীয় কোনো ব্যাটসম্যান অন দ্য রাইজ কোনো শট লং অফ লং অনের উপর দিয়ে খেলতে পারেনি, এক্সট্রা ওভার খেলতে পারেনি, তাদের স্ট্রং পয়েন্টকে আটকে দিয়েছে। সো দ্যাট ট্যাকটিক্যালি তারা মার খেয়েছে। এবং কৃতিত্ব অবশ্যই দিতে হবে অস্ট্রেলিয়ান ক্যাপ্টেনকে, বোলারকে। দে রিয়েলি বোল ভেরি ওয়েল। তো লিপু ভাই, আমরা আবারও আপনার কাছে আলোচনায় ফিরে আসবো। আমাদের সহকর্মী সাজিদ মুস্তাহিদ ভার্চুয়াল স্টুডিওতে অপেক্ষা করছেন, আমরা তার কাছ থেকে একটু ঘুরে আসি। সাজিদ, আসলে এই মুহূর্তে আপনার কাছে এই দুই দলের যারা সর্বোচ্চ স্কোরার কিংবা সর্বোচ্চ উইকেট শিকারী, তাদের কি কি আসলে পরিসংখ্যান আপনার কাছে আছে?
রিচার্ড ধন্যবাদ। অবশ্যই আমার কাছে এরকম পরিসংখ্যান আছে, দু দলই আসলে সর্বোচ্চ স্কোরার কে ছিলেন এবং দু দলের কোন বোলাররা সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন, এই পরিসংখ্যানগুলো এবার আমি আপনার মাধ্যমে দর্শকদের জানাবো। প্রথমে জানাতে চাই অস্ট্রেলিয়ার, কেননা আগে ব্যাট করেছিল অস্ট্রেলিয়া, তো এই অস্ট্রেলিয়া দলের সর্বোচ্চ স্কোরার কে ছিলেন সেটা আগে আপনাকে প্রথমে জানাবো। যখন আমি আপনাকে বিস্তারিত স্কোর জানাই তখনই কিন্তু জানিয়েছিলাম যে আসলে অস্ট্রেলিয়া দলের সেঞ্চুরি করেছেন একজন এবং তিনি হচ্ছেন স্টিভেন স্মিথ। আপনি দেখতে পাচ্ছেন স্টিভেন স্মিথ দারুণ একটি ইনিংস খেলেছেন আজকে এবং দল আসলে যখন তার একটু উইকেট পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার 15 রানে, তারপর কিন্তু আসলে বেশ তিনি এবং অ্যারন ফিঞ্চি কিন্তু অস্ট্রেলিয়া দলকে বেশ দেখে শুনে খেলে তাদের স্কোরটি বাড়িয়ে নিয়েছেন এবং তার সিডনি তার ঘরের মাঠ এবং সিডনির মাঠে কিন্তু তিনি সবসময় দুর্দান্ত খেলে থাকেন। যদিও আজকে মাঠে সমর্থক বেশি ছিল ভারতের, তারপরেও কিন্তু তাতেও কোনো সমস্যা নেই। স্মিথের আপনি দেখতে পাচ্ছেন 93 বল খেলে 105 রানের একটি অসাধারণ ইনিংস খেলেছেন এবং 11টি 4 এবং 2টি 6 মেরেছেন তিনি এবং তার স্ট্রাইক রেট 112.90, তার মানে প্রায় 113। এটা অসাধারণ বলা যায়, কারণ এরকম ম্যাচে কিন্তু স্নায়ুচাপ অনেক বেশি থাকে। তারপর স্মিথের মতো একজন তরুণ বলা যায়, মাত্র 25 বছর বয়স, তার মতো ব্যাটসম্যান এভাবে এত ম্যাচিউর ভাবে খেলেছেন সেটা সত্যি প্রশংসনীয় এবং যার প্রশংসা কিন্তু ম্যাচ শেষে করেছেন মাইকেল ক্লার্কও। এবার আপনাকে জানাবো যে ভারত দলের আসলে কোন ব্যাটসম্যান ছিল সর্বোচ্চ স্কোরার। আপনি দেখতে পাচ্ছেন যে ভারতের সর্বোচ্চ স্কোরার ছিলেন মহেন্দ্র সিং ধোনি, ক্যাপ্টেন কুল ধোনি। ধোনি 65 বল খেলে 65 রান করেছেন। আসলে ধোনির ইনিংসটি কিন্তু আমরা দেখছি যে মাত্র 65 রান করেছেন, তারপরে অনেক গুরুত্বপূর্ণ ছিল ভারতের জন্য, কেননা যখনই ভারত উইকেট পড়ে গেল অনেক বেশ কয়েকটি, তখন কিন্তু ধোনির ব্যাটে কিন্তু ভরসা দেখছিলেন ভারতের সমর্থকরা এবং সবাই ভাবছিলেন যে ধোনি যদি উইকেটে টিকে থাকেন তাহলে অবশ্যই ভারত কিছু একটা করতে পারে। তো আপনি দেখতে পাচ্ছেন 65 বলে 65 রান, তার স্ট্রাইক রেট 100, তিনি 3টি 4 মেরেছেন এবং 2টি 6 মেরেছেন ধোনি। এবার আসলে আপনাকে দেখাবো যে বোলারদের কথা না বললেই না, কারণ দু দলের কিন্তু দারুণ কিছু বোলার ছিলেন এবং তারা আজও তাদের ঝলক দেখিয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ার বোলার জেমস ফকনার, তিনি কিন্তু আজকে 59 রানে 3 উইকেট নিয়েছেন এবং 9 ওভার বল করেছিলেন। আরেকটি বিষয় জানাবো আপনাকে, আজ কিন্তু শুরুতে যখন জেমস ফকনারকে আনা হয়েছিল বোলিংয়ে, তখন আসলে বেশ কিছু বলে কিন্তু তিনি তার উপর চড়া হয়ে খেলেছিলেন। শিখর ধাওয়ান 1 ওভারে 2টি 4 একটি 6 মেরেছিলেন। এরপর রোহিত শর্মা বেশ কিছু শট খেলেছিলেন তার এগেন্স্টে। তবে ফকনার যে কতটা প্রতিভাবান এবং কেন মিচেল মার্শকে বাদ দিয়ে তাকে দলে নেওয়া হয় তার যোগ্য প্রমাণ আজকে তিনি দিয়েছেন। আজকে তিনি দুর্দান্ত বল করেছেন এবং তিনি সবসময় প্রশংসিত হন ডেথ বোলিং এর জন্য, আজও কিন্তু সেটা করেছেন। শেষের দিকে দেখেছি তার শেষ ওভারে 2টো উইকেটও তুলে নিয়েছিলেন, 2টি ছিল বোল্ড। তো আপনি দেখতে পাচ্ছেন যে 59 রানে 3 উইকেটই ছিল আজ অস্ট্রেলিয়ার সেরা বোলারের সেরা বোলিং ফিগার। এবার আপনাকে জানাবো যে ভারতের বোলিং ফিগার কার সবচেয়ে ভালো ছিল। আপনি দেখতে পাচ্ছেন উমেশ যাদব, তিনি 72 রানে 4 উইকেট নিয়েছেন এবং পুরো ম্যাচে কিন্তু আসলে তাকে বেশ কিছু অনেক শটই খেলেছেন তার উপর দিয়ে, কেননা তিনি শর্ট বল অনেক বেশি দিচ্ছিলেন। যদিও তার এই শর্ট বলে কিন্তু তিনি বেশ কিছু উইকেট পেয়েছেন, তারপরও তার খেসারত তাকে দিতে হচ্ছে 72 রান দিয়েছেন এবং তার ইকোনমি কিন্তু 8, মানে ওভার প্রতি 8 রান দিয়েছেন। আরেকটি বিষয় আপনাকে জানাবো যে ভারতের ক্রিকেট ইতিহাসে বা ভারতের বিশ্বকাপ ইতিহাসেও কিন্তু আসলে জায়গা করে নিয়েছেন উমেশ যাদব, কেননা এখন পর্যন্ত ভারত যতগুলো বিশ্বকাপ খেলেছে নকআউট স্টেজে ভারতের কিন্তু সেরা বোলিং ফিগারের রেকর্ডও কিন্তু উমেশ যাদবের, কেননা এখন পর্যন্ত নকআউট পর্বে ভারতের কোনো বোলারই 5 উইকেট নিতে পারেনি, কিন্তু 4 উইকেট নেওয়ার রেকর্ড আছে 2টো, যার দুটোই কিন্তু আসলে উমেশ যাদবের দখলে। তো সজল, আমার কাছে দু দলের ব্যাটসম্যান বোলারদের বা সেরা ব্যাটসম্যান বোলারদের পরিসংখ্যান এই ছিল। রাজিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সামনে এরকম চমকপ্রদ কিছু পরিসংখ্যান উপস্থাপন করার জন্য। আমরা আবার আলোচনায় চলে যাচ্ছি লিপু ভাইয়ের সাথে। লিপু ভাই, আমরা আসলে এখানেও কিছু পরিসংখ্যান দেখলাম, যে পরিসংখ্যানগুলো আসলে আমাদের আলোচনাতে উঠে আসছিল। তো এই মুহূর্তে আমি আসলে প্রশ্নটা যেটি করতে চাই বা যেটি জানতে চাইবো সেটি হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যকার ফাইনাল ম্যাচ। আমাদের উপমহাদেশে যদি কোনো টুর্নামেন্ট হতো তাহলে আমরা অবশ্যই সেই টুর্নামেন্টে ভারত পাকিস্তানের মতন দলের কাছ থেকে একটা বিগ ম্যাচ আশা করতে পারতাম, একটা হাই ভোল্টেজ ম্যাচ। সেখানে ওদের মানে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মতো উপমহাদেশে যখন ম্যাচ হয় তখন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড তারাই খেলবে বা তারাই চিরপ্রতিদ্বন্দ্বী হবে, এটাই স্বাভাবিক। ওখানেও সেটিও বিগ ম্যাচ। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? ইন্টারেস্টিং। হোম কন্ডিশনে সবাই ভালো খেলে, যদিও আজকে সিডনিতে এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে, মানে অস্ট্রেলিয়াতে কোন জায়গার উইকেটে রিয়েলি খেলা হলো। যাই হোক, আমার মনে হয় যে আমার চোখে যেটা মনে হয়েছে যে নিউজিল্যান্ডের উইকেটে কিন্তু বল যথেষ্ট ভালো এসছে, স্পেশালি কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল দিকে যদি আমরা তাকাই, ওয়েলিংটনে তো কোনো কথাই নেই, যেখানে 200 রান করলো কাপটিল, ফ্যান্টাস্টিক উইকেট। অ্যান্ড অকল্যান্ডের উইকেটে এর আগে বোলারদের সহায়তা করলো, সেদিন কিন্তু নেহাত মন্দ করেনি, সিমারদের পাশাপাশি ব্যাটসম্যানদেরকে যথেষ্ট সহায়তা করেছে। অ্যান্ড কিছু সাইড মুভমেন্ট অস্ট্রেলিয়া থেকে আমরা বেশি নিউজিল্যান্ডের উইকেটে দেখেছি। তো এইবার কিন্তু
নিউজিল্যান্ডকে আসতে হচ্ছে অস্ট্রেলিয়াতে খেলতে। তো এক্ষেত্রে আমি মনে করি যে বাড়তি অ্যাডভান্টেজটা কিন্তু অস্ট্রেলিয়ানদের জন্য অ্যাজ এ টিম, টোটাল টিমটা। তারপরে নিউজিল্যান্ড আমি মনে করি এরকম মানের একটা টিম, দে আর পারফর্মিং এই লেভেলে এসে। অস্ট্রেলিয়া এই লেভেলের টিম, তার থেকে সামান্য একটু বেড়ে পারফর্ম করছে। সো দ্যাট কন্টিনিউয়াসলি এই লিফটিং পারফরমেন্সটা নিউজিল্যান্ডকে ধরে রাখা উইল বি রিয়েলি চ্যালেঞ্জিং। তারা মানে নর্মালি 8টা ম্যাচ কিন্তু জিতেছে, যেটা উইচ ইজ নট নর্মাল, মানে অসাধারণ আমি বলবো পারফরমেন্স তাদের। তো ফাইনালে গেলে ন্যাচারালি টেনশন একটা কাজ করে, যেটা অস্ট্রেলিয়ানরা অভ্যস্ত ফাইনাল খেলা, চ্যাম্পিয়ন হওয়া। এই দ্য ফার্স্ট টাইম নিউজিল্যান্ড আসলো বিশ্বকাপের মঞ্চে ফাইনাল খেলার জন্য। ফাইনাল খেলার নার্ভ কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু 7বার, 7মবারের মতো ফাইনাল খেলছে, সবচেয়ে বেশি। আর নিউজিল্যান্ড একেবারেই কম, প্রথমবারের মতো। তো দলটি ভালো ফর্মে আছে, বাট আমার কাছে মনে হচ্ছে যে অস্ট্রেলিয়ানরা অনেক বেশি প্রস্তুত এই তাদের ফাইনালে ডেলিভার করার জন্য। ইয়েস, হাতে গোনা কয়েকটা প্লেয়ারের উপর খুব বেশি নির্ভরশীল, যদিও শেষের দিকে অ্যান্ডারসন, ইলিয়েট এরা ভালো রান করেছে, বাট ভালো করলেও ম্যাচ জেতার জন্য যে ভালোটা দরকার না, যেটা আজকে আমরা রাহানের 44 কিংবা ক্যাপ্টেন ধোনির 65 ইটস নট এনাফ। তো ভালো করলেও ফাইনাল জেতার মতো ভালো পারফরমেন্স রিলি করতে হবে। সেই জায়গায় সাংঘাতিক ভালো যদি নিউজিল্যান্ড কিছু পারফর্ম করতে পারে, হ্যাঁ তাদের বোলাররা ভালো ফর্মে আছে, আই বিলিভ যে ট্রেন্ট বোল্টকে অস্ট্রেলিয়ানরা ঠিকই সামাল দেবে। বাট তারপরে ম্যাট হেনরি সেদিন কিন্তু আমাকে খুব ইমপ্রেস করেছে। তিনি মিলানের জায়গায় খেলতে এসে হি রিয়েলি বোল ফার্স্ট স্পেলটা তো অবিশ্বাস্য ভালো বল করেছে। অসাধারণ। লেটস সি তিনি উইকেট নেয়ার দিকেও বেশ ভালো তার রেকর্ড। তো আমাদেরকে ওয়েট করতে হবে যে সেদিন আসলে কি ঘটে। বাট আমি বেসিক্যালি অস্ট্রেলিয়ানদেরকেই এগিয়ে রাখবো এই টুর্নামেন্টের ফেভারিট হিসেবে। লিপু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমরাও প্রত্যাশা করি ফাইনাল ম্যাচে আমরা একটা হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পারবে এবং পৃথিবী একটা শ্বাসরুদ্ধকর ম্যাচ দেখতে পারবে। আর অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবার দেশের ফুটবলের খবর। এএফসি অনূর্ধ্ব-23 ফুটবলের বাছাই পর্বে শুক্রবার সিরিয়ার বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। শক্তির বিচারে সিরিয়ার চেয়ে পিছিয়ে থাকলেও ভালো ফুটবল খেলে বাছাই পর্বে জয় দিয়ে শুরু করতে চায় রায়হানরা। অন্যদিকে বাংলাদেশকে সমীহ করলেও এই ম্যাচে জয় ভিন্ন কোনো কিছুই ভাবছে না অতিথি সিরিয়া। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুদলের ম্যাচটি শুরু হবে সন্ধ্যে 6টায়। গেল বছরটা বেশ আশা জাগানিয়েই ছিল দেশের ফুটবলের জন্য। ঘরের মাটিতে নেপালের বিপক্ষে জয় ছাড়াও এশিয়ান গেমসে শক্তিশালী আফগানিস্তানকে হারিয়ে বেশ চমকই সৃষ্টি করেছিল দেশের যুবারা। যদিও সে ম্যাচগুলোর প্রত্যেকটিতে 4 জন করে সিনিয়র ফুটবলার দলে পেয়েছিল রায়হানরা। কিন্তু এএফসির নিয়ম বহির্ভূত হয় এবার তাদের ছাড়াই শক্তিশালী সিরিয়ার বিপক্ষে মাঠে নামতে হচ্ছে ক্রিফ শিষ্যদের। পরিসংখ্যানেও এগিয়ে আছে সিরিয়া। 1979 সালে যুবদল সহ জাতীয় দলের শেষ 3 দেখায় জয় পেয়েছিল মধ্যপ্রাচ্যের এই দলটি। এর সঙ্গে লাল কার্ডের খড়গে থাকায় গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশ পাচ্ছে না হেমন্ত ভিনসেন্টকে। ইনজুরির কারণে শঙ্কা আছে সোহেল রানা ও ইয়াসিনের খেলা নিয়েও। তারপরও কম্প্যাক্ট ফুটবল খেলে সিরিয়ার বিপক্ষে জয় তুলে নেওয়ার কথাই শোনালেন দলের কোচ ও অধিনায়ক। সবাই প্র্যাকটিস করতেছি, ইনশাল্লাহ সবাই ভালো প্র্যাকটিস করতেছে। প্র্যাকটিসে যেটা করতেছে সেম যদি আমরা মাঠে করতে পারি ইনশাল্লাহ পজিটিভ দিক আসবে আমাদের দিকে। After more than 2 weeks of serious training, নিঃসন্দেহে সিরিয়া গ্রুপের অন্যতম শক্তিশালী দল, কিন্তু আমাদের প্রস্তুতিটাও ভালো হয়েছে। আমরা ভালো খেলতে পারলে ম্যাচে যে কোনো কিছু হওয়াই সম্ভব। tough game against Syria. অন্যদিকে জাতীয় দলের 7 ফুটবলার নিয়ে গড়া সিরিয়ার এই যুব দলটিও আছে বেশ ছন্দে। কেননা বাছাই পর্বের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলা অনুশীলন ম্যাচগুলোতে বড় জয় পাওয়ায় বাংলাদেশের বিপক্ষেও কোচের কণ্ঠে আত্মবিশ্বাসের সুর। আমার মনে হয় এই গ্রুপ থেকে আমরাই সেরা দল। তাছাড়া আমাদের প্রস্তুতিটাও বেশ ভালো হয়েছে, তাই এই ম্যাচে জয় ভিন্ন আমরা কিছুই ভাবছি না। বাছাই পর্ব থেকে গ্রুপ চ্যাম্পিয়ন দল সরাসরি খেলার সুযোগ পাবে এএফসি কাপের মূল পর্বে। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এএফসি অনূর্ধ্ব-23 ফুটবলের বাছাই পর্বে দিনের অন্য ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে শক্তিশালী উজবেকিস্তান, যেখানে দুদলের লক্ষ্য ভালো ফুটবল খেলে বাছাই পর্বের শুরুটা জয় দিয়ে করার। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে শুক্রবার বেলা 3টায়। শক্তির বিচারে গ্রুপ ইর সবচেয়ে শক্তিশালী দল উজবেকিস্তান। তারপর কন্ডিশনের সাথে নিজেদের খাপ খাইয়ে নিতে নির্ধারিত সময়ের বেশ আগেই বাংলাদেশে আসে উজবেকরা।
তাছাড়া শক্তিমত্তা আর পরিসংখ্যান দুই বিচারই ভারতের চেয়ে বেশ এগিয়ে উজবেকিস্তান। তাই ভারতের বিপক্ষে এই ম্যাচে জয় ভিন্ন কোনো কিছুই ভাবছে না তারা। অন্যদিকে র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও বাংলাদেশের কন্ডিশন পরিচিত হওয়ায় বিষয়টি আত্মবিশ্বাস যোগাচ্ছে ভারতীয়দের। তার উপর জাতীয় দলের 4 জন ফুটবলার নিয়ে গড়া এই দলটিও অনুশীলনের মাঝে আছে বেশ কিছুদিন ধরে, তাই তারাও চায় জয় তুলে নিয়ে এগিয়ে যেতে। আবারও বল পায়ে মাঠ কাঁপালেন সালাম মুর্শিদি, আসলাম, আশরাফ উদ্দিন আহমেদ, চুন্নুরা। কেমন লাগবে সেই ম্যাচ দেখতে? নিশ্চয়ই অনেক ফুটবল ভক্ত হারিয়ে যাবেন সেই সোনালী অতীতে। হ্যাঁ, দেশের এই সেরা ফুটবলাররা মাঠে নেমেছেন স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচে। ম্যাচটি 4-4 গোলে ড্র হয়। বাংলাদেশের স্বাধীনতা পূর্ব ও স্বাধীনতা পরবর্তী সময়ে ফুটবলাররা নানানভাবে দেশের প্রয়োজনে বারবার এগিয়ে এসেছেন। আর তাই প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ ফুটবল ফেডারেশন স্বাধীনতা দিবসে আয়োজন করে প্রীতি ফুটবল ম্যাচের, যাতে অংশ নেন স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যরা সহ বিভিন্ন সময়ে জাতীয় দলের হয়ে খেলা সাবেক ফুটবলাররাও। এর ফলে বাফুফের আর্টিফিশিয়াল টার্ফটি রূপ নেয় ফুটবলারদের মিলন মেলায়। ম্যাচে ফুটবলাররা লাল ও সবুজ নামে দুই দলে বিভক্ত হয়ে খেলতে নামেন। লাল দলের নেতৃত্ব দেন আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু এবং সবুজ দলের নেতৃত্ব দেন সালাম মুর্শিদি। ম্যাচটি 4-4 গোলে ড্র হয়। স্বাধীনতা পূর্ব ও স্বাধীন বাংলাদেশের হয়ে খেলতে পেরে নিজের আনন্দের কথা জানান 70 ও 80-র দশকে মাঠ কাঁপানোর প্রাক্তন ফুটবলার আশরাফ উদ্দিন চুন্নু। মহান স্বাধীনতা দিবস 26শে মার্চ 1971 সন, ওই কথাটা আমাদের মনের ভিতরে জাগরিত। আর পাশাপাশি আমরা আজকে সবাই সেই আমলের খেলোয়াড় যারা 70-80 দশকের মাঠ কাঁপানো খেলোয়াড় সবাই আমরা একসঙ্গে হয়েছে, একটা প্রীতি ম্যাচ খেললাম, নতুনভাবে পুনর্মিলন ঘটলো আর কি আমাদের। অন্যদিকে প্রতি বছর বাফুফের এমন আয়োজনকে স্বাগত জানান সত্যজিৎ দাস রূপু। তিনি আরো বলেন, প্রাক্তন ফুটবলারদের নিয়ে এই আয়োজনকে ভবিষ্যতে যেন বৃহৎ পরিসরে করা হয়। খেলোয়াড়দের মধ্যে যে একটা ভ্রাতৃত্ববোধ বা যাদের যে বন্ধুত্ব সুলভ সময়টা এক সময় কাটিয়েছে সেটার একটা বহিঃপ্রকাশ পুনরায় ঘটানো যায় এই খেলার মধ্যে দিয়ে। তাছাড়া এই প্রীতি ম্যাচে অংশ নিয়ে সোনালী অতীতের দিনগুলোকে আবারও ফিরে পাওয়ার কথা জানিয়েছেন কিংবদন্তি ফুটবলার মোহাম্মদ আসলাম। পার্সোনালি অ্যাজ এ ফুটবলার আমি নস্টালজিয়ায় আমি খুব ভুগি, কারণ আমাদের সময়কার যে স্ট্যান্ডার্ডটা ছিল, যে গতি ছিল, ওই গতিময় ফুটবলটা আসলে এখন আমি খুব মিস করি। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ, ঢাকা। স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত প্রীতি ক্রিকেট ম্যাচ উপলক্ষে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন একাডেমি মাঠে বসেছিল সাবেক ক্রিকেটারদের মিলন মেলা। বয়সের ক্লান্তি ভুলে সাবেক ও বর্তমান ক্রিকেটাররা সবাই মিলে এদিন মেতে ওঠেন ক্রিকেট উৎসবে। টি-20 প্রীতি ক্রিকেট ম্যাচে বিসিবি লাল দলকে 2 উইকেটে হারিয়েছে বিসিবি সবুজ দল। আগে ব্যাট করতে নেমে বিসিবি লাল দল নির্ধারিত 20 ওভারে সংগ্রহ করে 211 রান। দলের পক্ষে সর্বোচ্চ 92 রান করেন এহসানুল হক সেজান। সবুজ দলের পক্ষে নিয়ামুর রশিদ 2টি উইকেট নেন। 212 রানে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে মেহরাব হোসেন অপির 40 বলে 4টি 4 ও 7টি ছক্কায় সাজানো 77 রানের ইনিংসের উপর ভর করে 1 ওভার বাকি থাকতেই 8 উইকেট হারিয়ে জয় তুলে নেয় সবুজ দল। লাল দলের পক্ষে সাইফুল্লাহ জেম 3টি উইকেট নেন। ম্যাচ চলাকালীন সময়ে বিশ্বকাপের পাশাপাশি এদেশের ক্রিকেটকে সামনে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন পরামর্শ এদিন শোনা গেল সাবেকদের মুখে। এবার আমরা কোয়ার্টার ফাইনাল খেলেছি, অবশ্যই এটা একটা বড় অ্যাচিভমেন্ট আমাদের জন্য, এবং সামনের বিশ্বকাপকে মাথায় রেখে অবশ্যই একটা পরিকল্পনা অবশ্যই আমরা করতে হবে যাতে আমরা আগামীতে সেমিফাইনাল কেন ফাইনাল যাতে খেলতে পারি। এখানে থেমে থাকলে হবে না, বাট নেক্সটে চ্যাম্পিয়ন হতে গেলে আরো 2টা খেলা আছে, ওই 2টার ভিতরে কিভাবে পৌঁছাবো ওইটা নিয়ে প্ল্যানিং করতে হবে। 4 বছর পরে কি করবো সেটা নিশ্চয়ই আমাদের মাথায় থাকবে, সেটা নিয়ে একটু তো প্ল্যান করা হবে। বাট এখন কিন্তু আমাদের ওয়ার্ল্ড কাপটা খুব ভালো একটা ওয়ার্ল্ড কাপ শেষ করেছি, বাট আমাদের এই বছর অনেকগুলি হোম সিরিজ আছে, সেগুলো খুব ইম্পর্টেন্ট, স্পেশাল টেস্ট ম্যাচগুলি। দেখুন আমাদের পরিচয় কিন্তু ইয়ার টেস্ট প্লেইং নেশন, তো আমাদের ওয়ান ডে আমরা খুব ভালো খেলছি, এখন সময় এসছে টেস্ট ম্যাচে খুব ভালো খেলার। এখন থেকে প্ল্যান করা হচ্ছে যে নেক্সট যারা সম্ভাব্য খেলোয়াড় 4 বছর পরে যারা খেলবেন এরকম সম্ভাব্য খেলোয়াড় হয়তো 30 জনের মতো একটা স্কোয়াডের মতো চিন্তা ভাবনা করেই আমি বলবো যে এখন থেকেই প্ল্যানটা এরকম যে হয়তো ন্যাশনাল টিমের সাথে ইংল্যান্ড তার সবসময় প্রত্যেকটা সময় খেলবে না, প্রত্যেক বছর হয়তো এই টিম নাম দিয়ে হয়তো দেখা গেলো সম্ভাব্য খেলোয়াড়গুলোকে এখন থেকেই 2 মাস 3 মাস করে ইংল্যান্ডে অথবা কাউন্টি ম্যাচগুলোতে হয়তো দেখা গেলো যে কোনো টিমে ইনভলভ করানো। আন্তর্জাতিক প্রীতি ম্যাচের খবর।
প্যারিসের স্তাদি দিও ফ্রান্সে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে স্বাগতিক ফ্রান্স। ঘরের মাঠে ব্রাজিলের বিপক্ষে এর আগের শেষ দেখায় 1-0 গোলের জয় পেয়েছিল করিম বেনজেমারা। তাই এ ম্যাচে দুঙ্গার দলও চাইবে জয় তুলে নিয়ে প্রতিশোধ নিতে। বাংলাদেশ সময় আজ রাত 2টায় শুরু হবে এই দুই দলের ম্যাচ। একদিকে 5 বারের বিশ্বকাপ জয়ী দল ব্রাজিল, অন্যদিকে তার প্রতিপক্ষ আরেক ফুটবল জায়ান্ট একবারের চ্যাম্পিয়ন ফ্রান্স। যেহেতু ম্যাচটি ফ্রান্সের মাঠে, তাই আত্মবিশ্বাসে এগিয়ে থাকবে ফরাসিরাই। শুধু যে আত্মবিশ্বাস তা নয়, শেষ 5 বারের দু দলের হেড টু হেড লড়াইয়ের পরিসংখ্যানও ফ্রান্সের পক্ষেই। ঘরের মাঠে একটি ড্র আর 2টি জয় সহ ব্রাজিলের মাটিতে একটিতে জয়ের রেকর্ড আছে বেনজেমাদের। এছাড়া শেষ 5 ম্যাচের 3টিতেই জয় পেয়েছে দিদিয়ের দেশামের শিষ্যরা। তবে এই ম্যাচে দেশামের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে গোলরক্ষক হুগো লরিস ও মিডফিল্ডার পল পগবার ইনজুরির সমস্যা। আর তাই অধিনায়কের দায়িত্বটা পালন করতে পারেন রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমা। এদিকে এই ম্যাচেই ফ্রান্সের জার্সি গায়ে অভিষেক হতে পারে নাবিল ফেকিরের। যদিও চাপ হিসেবে না নিয়ে ম্যাচটিতে নিজের সর্বস্ব উজাড় করে দিতে প্রস্তুত এই ফরাসি ফুটবলার। সব মিলে ব্রাজিলের বিপক্ষে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচের অপেক্ষায় আছে স্বাগতিকরা। অন্যদিকে দারুণ ফর্মে আছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন দল ব্রাজিলও। বিশ্বকাপের পর আর্জেন্টিনাকে হারানো সহ টানা 5 ম্যাচ জয় পেয়েছিল সেলেসাওরা। যদিও ডেভিড লুইস ও মার্কুইনহোসের ইনজুরি সমস্যা কিছুটা হলেও এ ম্যাচে ভোগাবে ব্রাজিলিয়ানদের। তবে সেজন্য অবশ্য আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছেন 1998 বিশ্বকাপের অধিনায়ক দুঙ্গা। দলে রেখেছেন আর্সেনাল ফুটবলার গ্যাব্রিয়েল পলিস্তাকে। তাই প্রয়োজন হলে প্রথমবারের মতো হয়তো ব্রাজিলের জার্সি গায়ে মাঠে নামানো হতে পারে পলিস্তাকে। সেই সাথে দীর্ঘদিন পর ব্রাজিল দলে ফেরা রবিনহো আছে দারুণ ফর্মে। এদিকে গেল রাতের ম্যাচে ডেনমার্ক জয় পেলেও হোঁচট খেয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। অস্ট্রেলিয়ার বিপক্ষে 2-2 গোলে ড্র করেছে জোয়াকিম লোর শিষ্যরা। অন্যদিকে যুক্তরাষ্ট্রকে 3-2 গোলে হারিয়েছে ডেনমার্ক। মার্কো রিউস, পোডোলস্কির মতো তারকা ফুটবলারদের সাজিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামে জার্মানি। তাই গোলের দেখা পেতেও খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের। ম্যাচের 17 মিনিটেই দারুণ এক গোল করে দলকে এদিন লিড এনে দেন রিউস। এরপর অবশ্য 40 মিনিটে অজিদের হয়ে ম্যাচে সমতা ফেরান ট্রয়সিন। বিরতির পর ফিরে ম্যাচে 50 মিনিটে জেদিনাক গোল করলে পিছিয়ে পড়ে জার্মানি। তাই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে জোয়াকিম লোর শিষ্যরা। ফলস্বরূপ 81 মিনিটে জার্মানির হয়ে ম্যাচে সমতা ফেরান পোডোলস্কি। এরপর আর কোনো গোল না হওয়ায় 2-2 গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুদল। এদিকে আরেক ম্যাচে 19 মিনিটেই আলতিদোর গোলে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। এরপর 33, 83 ও 90 মিনিটে ব্রেন্ডনারের গোলে এগিয়ে যায় ডেনমার্ক। মাঝে 66 মিনিটে যুক্তরাষ্ট্রের হয়ে জোহানসন একটি গোল পরিশোধ করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। ফলে 3-2 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ড্যানিশরা। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। That's a classic dismissal from Mitchell Starc. Australia are through to the World Cup final on Sunday at the MCG against New Zealand. ভারতকে উড়িয়ে বিশ্বকাপের ইতিহাসে সপ্তমবারের মতো ফাইনালে অস্ট্রেলিয়া 95 রানে হেরে আসর থেকে বিদায় বর্তমান চ্যাম্পিয়নদের। ভারতের বিপক্ষে জয়ে সতীর্থদের প্রশংসায় মাইকেল ক্লার্ক। পেসাররা প্রত্যাশা মতো পারফর্ম করতে না পারায় হতাশ ধোনি। ভারতের হারে বাংলাদেশের ভক্তদের উল্লাস। এবং শুক্রবার এএফসি অনূর্ধ্ব 23 ফুটবলের বাছাই পর্বে সিরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। শক্তিতে পিছিয়ে থাকলেও জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চায় স্বাগতিকরা। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক রবি ও সিরিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। পাশাপাশি খেলার আপডেট পেতে SMS করুন *S লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।